কথাটা বলে এক মুহূর্ত দেরি না করে ফায়জা কেটে পড়ল। রায় গুটিসুটি পায়ে দরজার সামনে এসে উকি দিতেই দেখল তীব্র বেডের সাথে হেলান দিয়ে বসে কোলের উপর ল্যাপটপ নিয়ে এক মনে কাজ করছে। এর আগেও রায় কয়েকবার দরজার সামনে এসে উকি ঝুঁকি দিয়ে তীব্রকে পর্যবেক্ষণ করে গেছে। রায় তীব্রর দিক থেকে চোখ সরিয়ে দেয়ালে টানানো ঘড়িটার দিকে তাকিয়ে দেখল 10:45 বাজে। রায় মনে মনে বলতে লাগলো, এতক্ষণে সে তো রুম থেকে বের হয়ে অন্য রুমে চলে যায়, আজ এখনও বসে রয়েছে কেন? রায়ের ভাবনার মাঝেই তীব্র ল্যাপটপের দিকে চোখ রেখে বলল, তোমার লুকোচুরি খেলা শেষ হলে ভিতরে আসতে পারো, কথা আছে। তীব্রর কথা শুনে রায় হকচকিয়ে গেল। মুহূর্তে নিজেকে সামলে নিয়ে গুটি গুটি পায়ে রুমের ভেতরে প্রবেশ করে বেডের এক কোণে গিয়ে দাঁড়ালো। তীব্র এক পলক রায়কে দেখে কোল থেকে ল্যাপটপটা নামিয়ে আড়মোড়া দিয়ে রায়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এতক্ষণ কোথায় ছিলে? তীব্রর গম্ভীর গলার কথা শুনে রায় আর মাথা তোলার সাহস পেল না, কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। তীব্রর কথার কী বা উত্তর দিবে সে তীব্রর থেকে পালিয়ে বেড়াতেই এতক্ষণে রুমে আসেনি। সকালের ঘটনাটার কারণে তীব্রর সামনে আসতে সে বিব্রত বোধ করছে। রায় মিনমিনে গলায় বলল, ড্রয়িং রুমে? কি করছিলে? তীব্রর প্রশ্নে রায় পুনরায় মিনমিনে গলায় উত্তর দিল, কার্টুন দেখছিলাম। তীব্র কপালে ভাঁজ ফেলে বিড়বিড় করে বলল, দুদিন পর বাচ্চার মা হয়ে যাবে, এখনো নাকি সে বাচ্চাদের মতো কার্টুন দেখে। রায় তীব্রর কথা শুনতে না পেরে তীব্রর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। তীব্র রায়ের প্রশ্নবোধক দৃষ্টি উপেক্ষা করে পাশ থেকে কিছু কাগজ আর কলম রায়ের দিকে বাড়িয়ে দিল। হাত দিয়ে এক জায়গায় দেখিয়ে দিয়ে বলল, এখানে সাইন করো। রায় কাগজটা ভালো মতো না পড়ে না দেখে বিনা বাক্যে সাইন করে দিল। সাইন করতেই তার মাথায় এলো কিসের কাগজ সে সাইন করলো সেটাই সে জানে না, তাই দেরি না করে জিজ্ঞেস করে বসল, কিসের পেপার এটা? রায়ের প্রশ্নে তীব্র মুখের মধ্যে রহস্যময় এক হাসি ঝুলিয়ে বলল, ডিভোর্স পেপার। একটা স্বাক্ষরের কারণে যেমন মানুষ নতুন এক সম্পর্কের ভিত্তি স্থাপন করে, ঠিক তেমনি একটা স্বাক্ষরের কারণে আবার সেই সম্পর্কের ইতিও টানে। তীব্রর মুখে ডিভোর্স পেপারের নাম শুনে রায় ঝটকা খেল। ফ্যাল ফ্যাল করে তীব্রর দিকে তাকিয়ে রইল। না চাইতেও চোখের কোণে জমা হলো নোনা জল। কিছু সময়ের জন্য রাইয়ার ব্রেইন কাজ করা বন্ধ করে দিল। মনের বিরুদ্ধে গিয়ে একটা সাইনের মাধ্যমে গড়ে ওঠা নতুন সম্পর্কের ইতি আবার একটা সাইনের মাধ্যমেই টানল। ভাবতেই রায়ের মনের মাঝে রক্তক্ষরণ হতে লাগলো। কেন সেটা সে জানে না। রায়কে ছলো ছলো চোখে তীব্রর দিকে তাকিয়ে থাকতে দেখে তীব্র মনে মনে হাসতে লাগলো। রায়কে আরেকটুকু বোকা বানানোর জন্য কাগজটা বালিশের নিচে রেখে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, তোমার কিছু বলার আছে? রায় চোখের কোণে জমে থাকা জলটুকু গড়িয়ে পড়ার আগেই ওড়না দিয়ে মুছে দিল। মাথা নিচু করে ছোট করে উত্তর দিল, না। কিছুই বলার নেই? রায় একটু চুপ করে থেকে নিজেকে কিছুটা সামলে বলল, আমি আপনার কাছে কৈফিয়ত চাইব না যে আপনি এটা কেন করেছেন, বরং আপনার কাজে আমি খুশি হয়েছি। আপনি আপনার মনের কথা শুনেছেন। যে সম্পর্কের কোনো মানে নেই সেটা ঝুলিয়ে রেখেই বা কী লাভ বলুন? দায়িত্ব টানা পড়ার সম্পর্ক আর কতদিন? দয়া করুণা করে একটা মেয়েকে আশ্রয় দেওয়া যায়, কিন্তু তাকে নিয়ে সংসার করা যায় না। রায় কথাটা আর পূর্ণ করতে পারল না। তার আগেই কিছু একটা ভাঙার শব্দ শুনে সে চমকে উঠল। তীব্র রায়ের কথার মাঝের বেড সাইড টেবিলের উপর রাখা জগটা নিচে ছুঁড়ে মেরেছে। তীব্রর দিকে তাকাতেই রায়ের কলিজা শুকিয়ে গেল। তীব্র রায়ের দিকে রক্তচক্ষু করে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে চোখ দিয়ে সে রায়কে ভস্ম করে দিবে। তীব্র কিছুক্ষণ রায়ের দিকে রক্তচক্ষু করে তাকিয়ে থেকে কোনো কথা না বলে গটগট করে রুম থেকে বের হয়ে গেল। তীব্র রুম থেকে বের হতেই রায় হাঁটু গেড়ে বসে ডুকরে কেঁদে উঠল। তার জীবনটা এমন কেন? জীবনটা এত কঠিন হওয়া কি খুব দরকার ছিল? ফাহাদ তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হতেই ফাহাদের ফোনটা বেজে উঠল। ফাহাদ নাম্বার খেয়াল না করে ফোন রিসিভ করে কথা বলার আগেই অপর পাশ থেকে কর্কশ কণ্ঠে ভেসে এলো, কোথায় ছিলে তুমি? কোন মেয়ের সাথে এতক্ষণ ধরে টাঙ্কি মারছিলে, যার কারণে আমার ফোনটা ধরতে পারোনি? আমি আগেও বলছি, এখন আবার বলছি, আমি ছাড়া যদি অন্য কোনো মেয়ের দিকে নজর দাও তাহলে দেখো আমি কি করি। তোমার চোখ তুলে নিব আমি, তারপর সেটাতে মার্বেল খেলবো। ঘণ্টাখানেক শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকে ফাহাদ যতটুকু মাথা ঠান্ডা করেছিল এই মেয়ের কথায় পুনরায় তারা মাথা আবার গরম হয়ে গেল। ফাহাদ রাগী কণ্ঠে বলল,
এই মেয়ে, কে তুমি? কেনই বা বারবার কল করে আমাকে মাথা খাচ্ছ? ফাহাদের কথা শুনে মেয়েটি অভিমানী গলায় বলল, এই এই মেয়ে কি হ্যাঁ? জান কলিজা এসব বলে ডাকতে পারো না? মাঝ রাস্তায় তো ঠিকই অন্য মেয়েদের জড়িয়ে থাকতে পারো। আমার সাথে কথা বলতেই তোমার যত সমস্যা, সব সময় শুধু তেতো কথা আমার সাথে। একটু মিষ্টি করে কথা বললে কি হয় তোমার? মেয়েটির কথায় ফাহাদের রাগ সপ্তম আকাশে। ফাহাদ হুঙ্কার দিয়ে বলল, আমাকে কি মনে হয় তোমার? আমি এতটাই বোকা যে আমার সাথে চালাকি করে যে সে পার পেয়ে যাবে? নাকি নিজেকে বড় অভিনেত্রী মনে হয় তোমার? নীললজ্জের মতো তুমি মাঝ রাস্তা আমাকে চড়িয়ে ধরেছিলে, সেটা ভেবো না আমি বুঝিনি। মেয়েটি খুশি খুশি গলায় বলল, ওয়াও জান, তুমি তো খুব বুদ্ধিমান, এই জন্যে তো তোমায় এত ভালোবাসি। মেয়েটির প্রতিটা কথা ফাহাদের শরীরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। ফাহাদ কিছুক্ষণ মেয়েটাকে বকাঝকা করে লাইন কেটে দিয়ে ফোনটা বেডে ছুঁড়ে মারল। অপরদিকে ফাহাদ লাইন কাটতেই মেয়েটির মুখে হাসির রেখা ফুটে উঠল। মেয়েটি হাসতে হাসতে দেয়ালে টানানো ফাহাদের ছবির উপর হাত বোলাতে বলল। হাঁটুতে মাথা গুজে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে রাই। পাশে কারো উপস্থিতি বুঝতে পেরেই মাথা তুলে তাকালো সে। তীব্রকে পাশে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে তড়িঘড়ি চোখের জল মুছে নড়ে চড়ে ঠিক হয়ে বসল। তীব্র রায়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে চোখের জল মুছে দিয়ে নরম গলায় বলল, তুমি এমন কেন? আমি বললাম পেপারে সাইন করতে, বিনা বাক্যে পেপারে সাইন করে দিলে। একবার ওই পেপারটা পড়ে দেখা তোমার উচিত ছিল না? কিসের মধ্যে সাইন করছো? হ্যাঁ, পড়া তো দূর, সাইন করার আগে মুখ ফুটে একবার জিজ্ঞেসও করলেন এটা কিসের পেপার। কাজটা কি ঠিক হলো? তীব্রর কথার প্রতি উত্তরে রাই মাথা নিচু করে চুপ করে বসে রইল। পেপারটা না পড়ে বা কিসের পেপারে সাইন করছে সেটা না জেনে যে সাইন করা ঠিক হয়নি সেটাও সে বুঝতে পেরেছে। তখন সে এমনিতেই তীব্রর সামনে আসতে বিব্রত বোধ করছিল। তাই তো তখন তীব্র পেপারে সাইন করতে বলার সাথে সাথে অত কিছু না ভেবে পেপারে সাইন করে দিয়েছিল। যখন মাথায় খেয়াল এলো কিসের পেপারে সাইন করলো, তখন এক মুহূর্ত দেরি না করেই তীব্রকে সে জিজ্ঞেস করে বসেছিল। রাইকে চুপ করে থাকতে দেখে তীব্র পুনরায় বলল। কথাটা বলে তীব্র থামল। ছোট করে একটা চাপার নিঃশ্বাস ফেলে পুনরায় বলল, সবার মতো ভালোবাসা নিয়ে লেকচার দেওয়ার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। মুখে তো সবাই নানান প্রতিশ্রুতি দেয়, কাজের বেলায় কজন কটাই বা পালন করে বল। তাই আমার মনের কথা আমার কাজে বুঝে নিও, তাহলে বুঝতে পারবে এই হৃদয়ের কটাতে জুড়ে আছো তুমি। তীব্র কথাগুলো বলে উঠে দাঁড়ালো। দরজার সামনে গিয়ে ঘাড় ঘুরিয়ে বলল, পেপারটা বালিশের নিচে আছে, ইচ্ছে হলে দেখে নিও। কথাটা বলে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে গেল। তীব্রর মুখে এমন কথা শুনে রায় রিয়াক্ট করতেই ভুলে গেছে। মাথাটা কেমন হ্যাং মেরে রয়েছে তার। তীব্রর বলা প্রতিটা কথা বারবার তার কানে ঘুরপাক খাচ্ছে। ফাইজার সামনে কাচুমাচু করে দাঁড়িয়ে রয়েছে রায়। ফাইজার তীক্ষ্ণ চোখে হাতের কাজটা একবার দেখছে তো একবার রায়ের দিকে তাকাচ্ছে। রায়ের মুখে সব শুনতেই ফাইজার মেজাজ চড়া হয়ে রয়েছে। চোখের পাওয়ারের কি মাথা খাইছস তুই? চোখে যদি টাওয়ার না পাস তাহলে একমে খালি চোখে ঘুরোস কেন? পাওয়ারের চশমা লাগাইতে পারোস না গরু? তোরে গরু কইলেও গরুদের অপমান করা হইব। পাগল ছাগল ছেমড়ি, মুন্ডাই চাইতাছে তোরে ড্রেনের থেকে চুবাইয়া আনি। ফাইজার রাগী গলার কথা শুনে রাই কাঁদো কাঁদো ফেস করে ফাইজার দিকে তাকিয়ে বলল, তুই আমায় এভাবে বলতে পারলি ফাইজু? ফাইজা ধমক দিয়ে বলল, তোরে যে আমি আস্ত রাখছি সেটার শুকরিয়া আদায় কর। বদমাইশ ছেমড়ি, জীবনে ভর্তির ফর্ম দেখোস নাই? পড়ালেখা কি এমনি এমনি করেছিস নাকি? ডিভোর্স পেপার আর ভর্তির ফর্মের মধ্যে পার্থক্য চিনিস নাই? রাই গাল ফুলিয়ে বলল, আমার কি দোষ বল? উনি সামনে থাকতেই তো আমার সব গুলিয়ে যায়। তাছাড়া সকালের কারণটার জন্য তার সামনে যেতে একটু বিব্রত বোধ করছিলাম, তাই এত কিছু না ভেবেই। ফাইজা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, হয়েছে, আর সাফাই গাইতে হবে না। যা হয়েছে ভালোই হয়েছে। তোর ওই ছাগল মার্কা করণেই তুই ভাইয়ার মনের খবর জানতে পারলি। এবার অতি তাড়াতাড়ি নিজের মনের খবরটাও ভাইয়াকে জানিয়ে দিস, তাহলেই সব সমাধান হয়ে যাবে। ফাইজার কথার প্রতি উত্তরে রাই চুপ করে রইল।
তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। নিজের কথা ভেবে এখানে এসে গা ঢাকা দিতে গিয়ে এই পরিবারের লোকদের উপর বিপদ ডেকে আনছে না তো। মুনিয়া বেগম কিচেনে দাঁড়িয়ে রান্না করছে, সাথে রাইয়ার ফাইজা হাতে হাতে তাকে কাজে সাহায্য করছে। ফাইজার নাম ধরে তিহানের গলা ফাটানো আওয়াজে ডাক শুনতেই রাই মিটমিট করে হাসতে লাগলো। ফাইজা মুনিয়া বেগমের দিকে কাঁদো কাঁদো ফেস করে তাকাতেই মুনিয়া বেগম নিজের কাজ করতে করতে বলল, জামা দেখি আয় কি লাগবে। রাইও চেহারার হাসির রেখা ঝুলিয়ে রেখে সুর টেনে বলল, যা ফাইজু, তাড়াতাড়ি যা, দেখে আয় ভাইয়া কেন ডাকছে। ফাইজা রাইয়ের দিকে রাগী চোখে তাকাতেই রাই ফাইজাকে দাঁত কেলিয়ে একটা হাসি উপহার দিল। ফাইজা রাইকে চোখ রাঙিয়ে দরজার দিকে পা বাড়াতেই তীব্রর কণ্ঠে ভেসে এলো, ছোট মা, তোমার বৌমাকে তাড়াতাড়ি রুমে পাঠাও, জরুরি কাজ আছে। তীব্রর গলা ফাটানো আওয়াজের কথা শুনে রাইয়ের হাতের কাজ থেমে গেল। ফাইজা সামনে পা না বাড়িয়ে ঘাড় ঘুরিয়ে রাইয়ের দিকে তাকিয়ে মিটমিট করে হেসে বলল, রাইজু, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়া ডাকছে, তাড়াতাড়ি যা। রাই ফাইজার দিকে চোখ রাঙিয়ে তাকাতেই ফাইজা একটা শয়তানি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। রাইকে চুপ করে থাকতে দেখে মুনিয়া বেগম বলল। রাই কথা না বাড়িয়ে বিনা বাক্যে সেখান থেকে চলে গেল। তীব্র বেডের উপর বসে পায়ের উপর পা রেখে মনের সুখে ফোন স্ক্রল করছে। তীব্রর কাজে মুনিয়া বেগমের সামনে বিব্রত অবস্থায় পড়াতে রাই এমনিতেই একটু রেগে রয়েছে। তার উপরে রুমে ঢুকে তীব্রকে এভাবে চিল মোড়ে বসে থাকতে দেখেই রাইয়ের রাগটা আরও বেড়ে গেল। তারপরেও রাগটাকে দমিয়ে রেখে তীব্রর সামনে এসে গম্ভীর গলায় বলল, কেন রেখেছেন? তীব্র পাশের থেকে টাইটা হাতে নিয়ে রাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা বেঁধে দাও। রাই তীব্রর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এটাই আপনার জরুরি কাজ? তীব্র উঠে দাঁড়িয়ে শার্ট ঠিক করতে করতে বলল, এটাই আমার জরুরি কাজ। রাই রাগ দেখিয়ে বলল, এটা তো আপনিই করতে পারেন, এর জন্য আমায় ডাকলেন কেন? আগে পারতাম, তোমায় পেয়ে এখন ভুলে গেছি। তীব্র সোজা সাপটা কথা শুনে রাই দাঁতে দাঁত চেপে বলল, তাহলে আপনি টাই না বেঁধেই অফিসে যান, কেননা আমি টাই বাঁধতে পারি না। রাইয়ের কথাটা যেন তীব্রর বিশ্বাস হলো না। তীব্র কিছুক্ষণ রাইয়ের দিকে সন্দেহের চোখে তাকিয়ে থেকে বলল, সত্যি তুমি টাই বাঁধতে পারো না? রায় গম্ভীর কণ্ঠে বলল, না, পারি না। তীব্র কিছু একটা ভেবে বলল, ওকে, সমস্যা নেই, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য করো, টাই বাঁধা একদম সহজ কাজ। তীব্র নিজের গলায় টাই বাঁধতে লাগলো। রাই তীব্রর দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল। তীব্র টাই বাঁধা শেষ হতেই বলল, দেখেছো কিভাবে বাঁধতে হয়? রাই কপালে ভাঁজ ফেলে বলল, আপনি নাকি টাই বাঁধতে পারেন না, তাহলে বাঁধলেন কিভাবে? তীব্র মাথা চুলকে বাঁকা হেসে বলল, ওই তোমাকে শেখা দেখে মনে পড়ে গিয়েছিল। ভালোই হয়েছে, আমার শেখা হয়েছে আর আপনার টাই বাঁধা হয়ে গেছে, এবার ভাগেন। কথাটা বলে রাই চলে যেতে নিলেই তীব্র রাইয়ের হাত ধরে গম্ভীর গলায় বলল, কোথায় যাচ্ছ? রাই এতক্ষণ যতটুকু সাহস দেখিয়ে তীব্রর সাথে কথা বলতে পেরেছিল, তীব্রর গম্ভীর গলার কথা শুনে না ফুস হয়ে গেল। রাই কাঁচুমাচু করে বলল, আপনার টাই বাঁধা তো শেষ। রাইয়ের কথা শুনে তীব্র অপর হাত দিয়ে টাইটা খুলে রাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এবার বেঁধে দাও। রাই কপট রাগ দেখিয়ে বলল, ফাজলামি পেয়েছেন? বাঁধা টাই খুলে ন্যাকা সেজে এখন আমায় বলছেন টাই বেঁধে দিতে? আমি পারবো না। তীব্র রাইয়ের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই রাই শুকনো ঢোক গিলে তুতলে বলল, দিচ্ছি তো, এভাবে তাকানোর কি আছে? রাইয়ের কাজে তীব্র মনে মনে হাসতে লাগলো।